ধরো পাকিস্তান তার সমস্ত নিউক্লিয়ার বোমাগুলোকে মিসাইলের মাধ্যমে লঞ্চ করে দিল এবং ভারত তার প্রতিবাদ স্বরূপ তার সমস্ত নিউক্লিয়ার বোমাগুলোকে পাকিস্তানের দিকে লঞ্চ করে দিল। এই সিচুয়েশনে দাঁড়িয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে এবং এই সিচুয়েশনে দাঁড়িয়ে শুধু একটা দেশের মানুষ বেঁচে থাকবে। কোন দেশ জানো? সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশিরাই বেঁচে থাকবে, কারণ এটা মনে করা হয় নিউক্লিয়ার অ্যাটাকের পর এই হিউজ লেভেলে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু বেঁচে থাকবে শুধুমাত্র ককরোচ, মানে আরশোলা। সরি, অ্যাকচুয়ালি বাংলাদেশিদের এত বারবান্ত ইউটিউবে দেখে আর রিপ্লাই না দিয়ে পারলাম না। তো যাই হোক, জয় হিন্দ, জয় ভারত। আজকে অনেক কিছু বলার আছে। এর আগের দিন আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে ভারতের কাছে কি কি এয়ার ডিফেন্স সিস্টেম আছে, আর সেটাই কিন্তু কাজ করেছে আজকে। তোমরা দেখেছো যে পেহেলগাম অ্যাটাকের প্রতিবাদ স্বরূপ আমাদের আর্ম ফোর্স, 3টে আর্ম ফোর্সই অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল এবং সেখানে পাকিস্তানের অনেকগুলো জঙ্গি ঘাঁটি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে মিসাইলের মাধ্যমে। এবং যখন আমরা মিসাইল মেরেছিলাম পাকিস্তানের এয়ার ডিফেন্স এত ভালো, ঠিক আছে, একটা মিসাইলও এরা ইন্টারসেপ্ট করতে পারেনি। আর আফটার অল এনেছে তো চায়নার কাছ থেকে, এটা তো বুঝতে হবে। এবং আমি এর আগেও বলেছিলাম, এর আগে একবার মনে আছে ব্রহ্মোস মিসফায়ার হয়েছিল আমাদের দ্বারা, ভারতের দ্বারা। ওটা মিসফায়ার ছিল না, ওটা চেক করা হচ্ছিল যে আদেও ওদের এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের ব্রহ্মোস মিসাইলকে, ক্রুজ মিসাইলকে ধরতে পারে কিনা, ঠিক আছে, ডিটেক্ট করতে পারে কিনা। তো সেটাই, একটা মিসাইলও এরা কিন্তু তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আটকাতে পারেনি। তো যাই হোক, বিমান ঘাঁটি, জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর পাকিস্তান তো খুব রেগে গিয়ে এই দুপুরের ঘটনা, আজকে 8 তারিখ, কি করেছে, তাদের অনেকগুলো ড্রোন ভারতের দিকে পাঠিয়েছিল। কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে প্রত্যেকটাই কিন্তু একদম মারাত্মক এফেক্টিভ এবং প্রত্যেকটা ড্রোনকে কিন্তু শুটডাউন করেছে, ঠিক আছে। ভারতের উপর প্রায় 15খানা এরিয়াতে ড্রোন অ্যাটাক করার চেষ্টা করে পাকিস্তান এবং সেই প্রত্যেকটা ড্রোনকে শুটডাউন করে নামায় ভারত। কারণ ভারতের কাছে পৃথিবীর বেস্ট তোমার কি রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে S-400। এটা হচ্ছে একদম ফাইনাল লেভেলে। মনে করা হচ্ছে, নিউজ চ্যানেল এটাও দেখাচ্ছে যে S-400ও ফায়ার করা হয়েছে সম্ভবত। কিন্তু প্রথমেই কি S-400 ফায়ার করা হয় না, তার আগে কিছু শর্ট রেঞ্জ মিসাইল আছে। কি আমাদের কাছে আছে, পৃথ্বী আছে, আমাদের কাছে আছে আকাশ মিসাইল সিস্টেম আছে। আর মনে আছে যখন এই কদিন আগেকার ঘটনা, যখন যুদ্ধ শুরু হবে ইসরায়েল তার কিছু বিমান এখানে পাঠিয়েছিল এবং ভারতের যে অ্যাম্বাসেডর আছে, ইসরায়েলের যে প্রতিনিধি আছে, তিনি কিন্তু অল টাইম ফুল সাপোর্ট দিয়ে এসে, টুইটার থেকে শুরু করে, এবং ইসরায়েল গভর্নমেন্ট। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যদি ফুল স্কেল ওয়ার শুরু হয়ে যায় তাহলে একদম আনকন্ডিশনালি ভাবে, ঠিক আছে, কোনো রকম কন্ডিশন ছাড়া ভারতের পাশে কে থাকবে এবং কোন দেশ দূর থেকে সাপোর্ট করবে আর কোন দেশ থাকবে না, এইগুলো কিন্তু আজকে আলোচনা করব। দেখো, অ্যাকচুয়ালি তুমি যদি পাওয়ারফুল না হও, ঠিক আছে, তোমার পাশে কেউ থাকবে না। আজকে ইন্ডিয়ার পাশে এত দেশ সাপোর্ট কেন করছে ইন্ডিয়াকে? কারণ ইন্ডিয়া প্রচুর পরিমাণে অস্ত্র কেনে। ফ্রান্স বলো, ফ্রান্সের কাছ থেকে আমরা এত অস্ত্র কিনছি, ফ্রান্স কোনদিনও চাইবে যে আমাদের বিরুদ্ধে কোনো রকম কথা বলবে না। পুরো এশিয়া রিজনে চায়নাকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, চায়নাকে, সেটা হচ্ছে ইন্ডিয়া। আর তোমরা জানো পুরো পৃথিবীতে দুটো দেশ আছে, আমেরিকা আর চায়না, এদের মধ্যে খুব হাড্ডাহাড্ডি কম্পিটিশন। এবং চায়না যেটা আছে, এরা কিন্তু এদের যদি না দমাতে পারে তাহলে এরা কিন্তু ইউএসএ কেও ছাড়িয়ে চলে যাবে, অর্থনীতির দিক থেকে হোক আর সমস্ত রকম টেকনোলজির দিক থেকে হোক। তাই ইউএসএ কোনোদিনও চাইবে না চায়না এগোক, ঠিক আছে। আর চায়নাকে দমন করার একটাই তোমার পার্টনার রয়েছে পুরো এশিয়াতে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্ডিয়া। তাই ইউএসএও চাইবে না ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে বা ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিতে, যার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার ইন্ডিয়ার সাপোর্টে কথা বলেছে, ঠিক আছে। তাহলে এইগুলোই আলোচনা করব, এই ইন্টারন্যাশনাল কিছু ইস্যু, কিছু বিষয় যেগুলো আলোচনা করার আছে তারা একটু দেখে নাও। দেখো, পাকিস্তান এরা হচ্ছে ভিখারি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এদের দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে
তোমরা দেখেছো যে বিএলএ, ঠিক আছে, বেলোচ যে তোমার বেলুচিস্তানের যে আর্মি আছে, ঠিক আছে, এরা কিন্তু রীতিমতো বারবার অ্যাটাক করছে এবং তুমি আইইডি ব্লাস্ট দেখবে তোমার মাজা খারাপ হয়ে যাবে। 12 জন, এই যে এখানে এটা ভিডিও অ্যাভেলেবেল আছে ইউটিউবে, তো একটা গাড়ি নিয়ে পাক সেনা যাচ্ছিল, তো 12 জন ছিল সেখানে, আইইডি ব্লাস্ট হয় এবং সব একসাথে উড়ে যাচ্ছে, ঠিক আছে। আর বেলোচ যে আর্মি আছে তারা কিন্তু সেগুলো ভিডিও করে করে পাঠাচ্ছে। একদিকে বেলুচিস্তান যেটা রয়েছে তারা স্বাধীনতার জন্য পুরো ফুল দমে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে একটা সাইড, দ্বিতীয় সাইডে তোমার ভারত অ্যাটাক করছে। এবার ভারত প্রথমেই বলেছিল অপারেশন সিন্দুর পর যে আমরা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে অ্যাটাক করেছিলাম, ঠিক আছে, আমরা কোনো সিভিলিয়ানের ওপর অ্যাটাক করিনি। আর এটা সত্যি কথা, একদম অ্যাকুরেট লেভেলে অ্যাটাক করেছে যাতে কোনো সিভিলিয়ান যাতে এর কোনো মানে ড্যামেজ না হয়, কোলাটারাল ড্যামেজ না হয়, ঠিক আছে। কিন্তু তার প্রতিবাদ স্বরূপ পুঞ্চ সেক্টরে জম্মু কাশ্মীরের মানে আর্টিলারি ফায়ার করেছে পাকিস্তান আর্মি। এর ফলে কোথায় করেছে? হিন্দু যে এই সমস্ত এরিয়া আছে সেখানে, এবং এর ফলে 10-12 জন 14 জনের মতো আমাদের ভারতীয় মারা গেছে। ক্লিয়ার? এটা একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে পাকিস্তান, যতটা বোঝা যাচ্ছে পাকিস্তান এখন সেই পাগলা কুত্তার মতো হয়ে গেছে, এরা যা পাচ্ছে তাই করছে, ঠিক আছে। তো সেইটাই একটু বলবো। প্রথমত হচ্ছে এইদিকে বেলুচিস্তানের যে আর্মি আছে, ঠিক আছে, বিএলএ আছে, এরা তো পাকিস্তানের মাথা খারাপ করে রেখেছে। তারপরে আজকে ঘটনা, এই দুপুর 2টোর দিকেই ঘটনা, ইন্ডিয়া যখন পাকিস্তান রিটালিয়েশন করেছে অপারেশন সিন্দুরের, ঠিক আছে, অপারেশন সিন্দুরের প্রতিবাদ স্বরূপ ড্রোন পাঠিয়েছে ভারতের 15খানা শহরের দিকে, সেইগুলো আমরা শুট ডাউন করে নামিয়েছি, ঠিক আছে, প্রত্যেকটাই শুট ডাউন করে নামানো হয়েছে। কিন্তু তারপরে ইন্ডিয়া আবার অ্যাটাক চালিয়েছে এবং নাম দিয়েছে অপারেশন সিন্দুর 2.0, ঠিক আছে, 2.0। এখানে তোমার কোন কোন পাকিস্তানের মেজর সিটিগুলো, করাচি তোমরা জানো সব থেকে বড় বন্দর, কমার্শিয়াল হাব, এই করাচি বন্দরে অ্যাটাক করা হয়েছে 1971-এ। এই করাচি বন্দরে উড়িয়ে দিয়েছিল ভারতের নেভি, ঠিক আছে। সেই করাচি বন্দরে আবার অ্যাটাক করেছে। লাহোরের যে ডিফেন্স সিস্টেম আছে সেখানে অ্যাটাক করে পুরো ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিয়েছে পুরো, ঠিক আছে, এয়ার ডিফেন্স সিস্টেম। যদিও এদের এয়ার ডিফেন্স সিস্টেমটা মানে কি ডিফেন্স সিস্টেম ভগবান জানে, ঠিক আছে, এরা কোনো কিছুই একটা নর্মাল ড্রোন পর্যন্ত ডিটেক্ট করতে পারে না। এতগুলো, এই যে লাহোরে অ্যাটাক হলো, ঠিক আছে, করাচিতে অ্যাটাক হলো, আরো মেজর সিটিগুলোতে অ্যাটাক হয়েছে। এটা কে বলেছে? এটা হিন্দুস্তান টাইমসের রিপোর্ট, এখানে পাকিস্তান আর্মি বলছে। তাহলে এদের ডিফেন্স সিস্টেম কোথায়? এদের ব্রহ্মস্ত্র ছেড়ে দাও, এদের কোনো ডিফেন্স সিস্টেমই নেই, ঠিক আছে। তাই যারা ভয় পাচ্ছিলে যে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়ে যায় তাহলে কি হবে, নিউক্লিয়ার অ্যাটাক হলে পাকিস্তানের প্রত্যেকটা আম জনতা মারা যাবে সবার আগে, ঠিক আছে, সবার আগে আম জনতা মারা যাবে। কারণ যখনই নিউক্লিয়ার বোমা ওখান থেকে লঞ্চ করা হবে, ভারতের কাছে সেই সিস্টেমটা আমি আগের দিন দেখাচ্ছিলাম খুব সুন্দরভাবে ম্যাপের মাধ্যমে, ভারতের কাছে, এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে ধরো ভারতের মানচিত্র, এটা ভারতের মানচিত্র, এইখানটা রয়েছে পাকিস্তান এইভাবে, তাই না, এভাবে রয়েছে। এইখানে S-400, এখানে মিসাইল সিস্টেম, এখানে ডিফেন্স সিস্টেম বসিয়ে রেখেছে। আর এদের রেঞ্জ এত বড়, যখনই এখান থেকে মিসাইল উঠবে না, পাকিস্তান থেকে কোনো নিউক্লিয়ার মিসাইল উঠবে, ভারতের সেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ডিটেক্ট করে ফেলবে আগেই যে না এরকম নিউক্লিয়ার মিসাইল উঠেছে। তারপর আমরা কি বসে থাকবো নাকি? তারপর এই যে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে সে বসে থাকার লোক মনে হয়, ঠিক আছে, তারপর হবে অ্যাকশন শুরু, অ্যাকচুয়ালি অ্যাকশন শুরু। তাই দেখো ভারতে এত কিছু হচ্ছে, ভারত, আমি তোমাদের ক্লাস করাচ্ছি, ঠিক আছে, রাস্তাঘাটে টোটো চলছে, কোনো রকম কিছু নেই। আজকে পাকিস্তান দেখো দৌড়াদৌড়ি করছে, সব ইসলামাবাদ বন্ধ করে দিয়েছে, বলছে শেল্টার নিতে সবাইকে, ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী পর্যন্ত শেল্টার করে দিয়েছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের টেনশন বা প্যানিক হওয়ার কিছু নেই, ঠিক আছে। বিশ্বাস রাখো ভারতের আর্মির ওপর, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ওপর। এখানে কোনো রাজনীতি নয়, এখানে কোনো ধর্ম নয়, এখানে সবাই একজোট থাকলে তবে ভারতবর্ষ এদের হারাবে। আর এদের তো হারিয়ে হারিয়ে অভ্যাস হয়ে গেছে, এদের খেলাতেও হারাই আমরা। আর এদের 1971-এ এদের পাতলুন গিলাগার করে দিয়েছিলাম আমরা, আমাদের আর্মি, ঠিক আছে। এদের যে বাংলাদেশি যারা বাংলা ছিল, যে মুক্তি বাহিনী ছিল, ঠিক আছে, 90,000-এর বেশি সোলজার যারা ছিল তাদের অবস্থা খারাপ করে দিয়েছিল মেরে মেরে। তো এরা হচ্ছে আবার নাকি ভারতের সাথে অ্যাটাক করতে এসছে,
ক্লিয়ার? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকের বিরাট বড় খবর হচ্ছে এটাই যে পাকিস্তান থেকে দুপুরের দিকে, তোমার দুপুর বলতে 10টা 11টার দিকে কি হয়েছে, প্রচুর পরিমাণে ড্রোন পাঠানো হয়েছিল। প্রায় মনে করা হচ্ছে 40-50টা কাছাকাছি ড্রোন পাঠানো হয়েছিল, প্রত্যেকটাই শুটডাউন করা হয়েছে। এবং তার রিটালিয়েশনে ভারত পাকিস্তানের মেজর সিটিগুলোর উপর অ্যাটাক করেছে। মানে ফুল ফ্লেজ ওয়ার কিন্তু শুরু হতে চলেছে বা হয়ে গেছে অলমোস্ট। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইন্ডিয়ার দিকে কে থাকবে আর পাকিস্তানের দিকে কে থাকবে? এটা শোনার জন্য তোমরা ওয়েট করে বসে আছো, আমি জানি। অ্যাকচুয়ালি দেখো, যখন তোমার সমস্ত কিছু থাকবে, সম্পদ থাকবে, ধন থাকবে, ঠিক আছে, তোমার পাওয়ার থাকবে, তোমার পাশে অনেক লোক থাকবে। যখন তোমার কাছে কিছু থাকবে না, তখন তুমি পেছন দিকে সামনের দিকে কাউকে খুঁজে পাবে না। এটা জীবনের বাস্তব কথা, শুধু পাকিস্তান বলে নয়। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের সাপোর্টে বেশি মানুষ আসবে না। ঠিক আছে, বেশি দেশ আসবে না। এক, টার্কি সাপোর্ট করতে পারে, তুর্কি। ঠিক আছে, তাও একদম যে ফুল ফ্লেজে চলে আসবো তা না। তোমরা জানো যে এই যে যখন এত টেনশন চলছিল, পাক যে প্রধানমন্ত্রী তিনি গেছিলেন টার্কিতে এবং তার সাথে কথা বলায় কি করেছে, টার্কি ছোট্ট একটা, সেই এর থেকে আমাদের দীঘায় মনে হয় সেই ইয়েগুলো অনেক বড়, জাহাজগুলো, যুদ্ধ জাহাজ, দীঘার যে জাহাজগুলো আছে মাছ ধরা জাহাজ, সেগুলো অনেক বড়। ছোট্ট একটা জাহাজ পাঠিয়েছে এবং ভারত যখন জিজ্ঞাসা করছে যে কিসের জন্য পাঠানো হয়েছে, এটা বলছে রিফিউলিং এর জন্য। ঠিক আছে, টার্কিকে এমনিও ভারত সিরিয়াসলি নেয় না। ঠিক আছে, ওকে মানে সিরিয়াস নেওয়ারও কিছু নেই। চায়না যেটা আছে, চায়না কিন্তু ব্যাক সাপোর্ট করছে। তবে চায়নার যে ডিফেন্স সিস্টেম তোমরা দেখতেই পেয়েছো, চায়নার নামেই সব। ঠিক আছে, তো সেই জায়গায় চায়না ব্যাক সাপোর্ট করছে, এটুকু 200% শিওর। এই দুটো দেশকে পাবে সৌদি আরব বা অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলো আছে, ইরান, এরা ভারতের বিপক্ষে যাবে না। হয়তো পাকিস্তানের সাথে এদের কন্ট্যাক্টে থাকবে, এদের দূর থেকে বলবে, দুই একটা সমালোচনা করবে, ব্যাস এই পর্যন্তই। কিন্তু ইন্ডিয়ার সাথে আনকন্ডিশনালি ভাবে কোনো রকম শর্ত ছাড়া সেই দিনও সাহায্য করেছিল, আজকেও করছে, সেটা হচ্ছে ইসরায়েল। ঠিক আছে, ইসরায়েল ভাই, ইসরায়েলের মতো সত্যি দেশ হয় না যদি আমি এই দেশটাকে ভালোবাসি। আমি ধর্ম ফর্মের মধ্যে যাচ্ছি না। ইসরায়েল অল টাইম ভারতকে সাহায্য করে এসছে এবং এই পরিস্থিতিতেও ইসরায়েল তোমরা দেখেছো একদম ফুল দমে কোনো শর্ত ছাড়া সাহায্য করে যাচ্ছে। তোমরা বলতে পারো স্যার রাশিয়া কি হলো, রাশিয়া এত ভালো আমাদের ফ্রেন্ড। দেখো, একটা জিনিস বুঝবে, গ্লোবাল নিউজ পড়লে তুমি বুঝতে পারবে রাশিয়ার সাথে চায়নার খুব ভালো সম্পর্ক। কেন? কারণ চায়না প্রচুর পরিমাণে হাতিয়ার নেয় রাশিয়ার কাছ থেকে এবং তার সাথে সাথে ইন্ডিয়াও কিন্তু প্রচুর পরিমাণে হাতিয়ার নেয়। ক্লিয়ার? তাই রাশিয়া পুরোপুরিভাবে ইন্ডিয়াকে সাপোর্ট না করলেও ব্যাকএন্ডে সাপোর্ট করতে পারে। ঠিক আছে, কিন্তু একদম সেই 1971 যেমন সামনাসামনি চলে এসেছিল, সেই পরিস্থিতি একটু কঠিন মনে হচ্ছে এবার। ঠিক আছে, কারণ চায়নার সাথে খুব ভালো সম্পর্ক এবং তোমরা জানো যে রাশিয়া এবং চায়না দুজনেরই শত্রু হচ্ছে ইউএসএ। ঠিক আছে, ইউএসএ এবং ম্যাক্সিমাম ইউরোপিয়ান যেগুলো কান্ট্রি আছে। তো ইউএসএ কে যদি ঠেকাতে হয়, এর আগে এরা দুটো দেশ মিলে অনেক প্রকল্প এনেছে, অনেক আলোচনাও হয়েছে, অনেক ডায়লগও হয়েছে। ডলারকে কিভাবে এক্সচেঞ্জ করা যায়, ডলার কিভাবে সরানো যায়। ঠিক আছে, যার ইয়েতে ইউএসএ আজকে পুরো ওয়ার্ল্ড রাজ করছে। ঠিক আছে, তো সেই সমস্ত প্রকল্প আরও অনেক কিছু, এদের ডিফেন্স এগ্রিমেন্ট অনেক কিছু আছে, স্ট্র্যাটেজিক পার্টনার। তাই চায়নার জন্য কিন্তু রাশিয়া ফুল আসবে না, এটা ভারতও জানে। তো সেই ক্ষেত্রে রাশিয়া অবশ্যই, যেহেতু ভারতও রাশিয়ার থেকে প্রচুর পরিমাণে অস্ত্র নেয় এবং ভালো ফ্রেন্ডশিপ আছে, মারাত্মক ফ্রেন্ডশিপ আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাকএন্ডে সাপোর্ট করবে। যেমন চায়না এখানে পাকিস্তানকে ব্যাকএন্ডে সাপোর্ট করবে, এখানে রাশিয়াও কিন্তু ব্যাকএন্ডে সাপোর্ট করবে, অস্ত্র দিয়ে হোক আর যেভাবে হোক। আর সবথেকে বড় কথা, এছাড়াও ফ্রান্স তো অবশ্যই, এরা একদম সাপোর্টে না আসলেও ভারতের বিরুদ্ধে একটা সিঙ্গেল কথাও বলবে না। ইউএসএও তুমি বলবে না, দেখে নিও। কারণ ইউএসএ কে ব্যাকএন্ড করতে, ইউএসএ কে তোমার চায়নাকে আটকাতে হলে ভারতের সহযোগিতা লাগবে। ঠিক আছে, স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে দেখছে ইউএসএ। এই কদিন আগে অ্যাপেলের যে ম্যানুফ্যাকচারিং, সেটাকে চায়না থেকে সরিয়ে ভারতে করা হলো, পুরো চায়নার উপর ট্যারিফ লাগানো হলো 125%-এর কাছাকাছি। ঠিক আছে, তো এইরকম মানে এদের সাথে একটা ঠান্ডা লড়াই চলছেই। ঠিক আছে, একটা কোল্ড ওয়ার কিন্তু চলছেই ইউএসএ এবং চায়নার মধ্যে। তো ইউএসএ কোনোদিনও চাইবে না ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করা। ক্লিয়ার?
এখানে আপাতত আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল একদম আনকন্ডিশনালি ভাবে ভারতে সাপোর্ট করছে, ঠিক আছে, এবং অস্ত্র হাতিয়ার সমস্ত কিছু দিয়ে বাকিরা যারা আছে মানে বলতে পারো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী বলতে পারো, গোটা পৃথিবী, তারা কিন্তু ভারতের বিপক্ষে সেভাবে কথা বলবে না। ক্লিয়ার? তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই মুহূর্তে যেটা বলা যায়। এবার ইন্টারন্যাশনাল ব্যাপার, ঠিক আছে, আমি খুব ভালোভাবে এই প্রত্যেকটা জিনিস আমি অ্যানালিসিস করি, জিনিসগুলোকে চর্চা করি, তাই সেই সেন্সে তোমাকে কথাগুলো বললাম। আমি প্রত্যেকটা কথার পিছনে লজিক আছে, ঠিক আছে। আমি তোমাদের এর আগে দুটো ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম অ্যাটাক একটা হবেই, ঠিক আছে, এবং কোন সেক্টরে অ্যাটাক হবে, আমি ওয়েস্টার্ন সেক্টরে অ্যাটাক হবে, এইগুলো কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে একটা অ্যাটাক একটা হবেই, এবং সেটা জঙ্গি ঘাঁটির ওপর। আমি এখনো ভিডিও চালিয়ে দেখাতে পারি যে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকেই টার্গেট করা হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর সাবধানে থেকো, ভিড়ভাট যদি খুব বড় পরিমাণে এটা ছড়িয়ে যায় এই ওয়ার্ডটা, তাহলে ভিড়ভাট্টা জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করো, কারণ এরা তো সামনাসামনি আমাদের কিছু করতে পারবে না। দেখা যাচ্ছে পেটের মধ্যে বোম বেঁধে নিয়ে চলে এসছে, ঠিক আছে, বলে কি বলে ওটাকে, আল্লাহু আকবার বলে দিলে উড়িয়ে নিজেকে, তাহলে অল্প গল্প অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। আর বাংলাদেশ, আমি আবার এর আগেও আমি বলেছিলাম যে আজকে এর একটা বিরাট বড় ফেলিওর হচ্ছে কি বাংলাদেশে শেখ হাসিনাকে সরানো। আজকে শেখ হাসিনা যদি থাকতো তাহলে বাংলাদেশ দিক থেকে আমরা পুরোপুরি 100% সিকিউর থাকতাম। আজকে পাকিস্তানে তোমরা যেন হামাস থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আজকে বাংলাদেশে, জামায়াত, এরা কিন্তু সবাই বাংলাদেশে অ্যাক্টিভ আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এরা যদি জঙ্গি গোষ্ঠী পাঠিয়ে দেয়, বর্ডার তো ওপেন, বর্ডার তো ওপেন ভাই, গরু ধরে পাঠিয়ে দিচ্ছে, তারপরে মানুষ। তো এরা যদি ওই একটা করে পেটে বোম নিয়ে চলে আসে তাহলে একটু গল্প ইয়ে হয়ে যাবে। আর আসবে কোথায় ভাই, পশ্চিমবঙ্গ কিন্তু সবথেকে বড় সীমানা রয়েছে, ঠিক আছে। তাই স্লিপার সেল থেকে একটু ভয় কিন্তু আছে, যেটা আমি তোমাদের আগেতেই বললাম। আমি এটাই ভাবছিলাম যে পশ্চিমবঙ্গে কেন ড্রিল করাচ্ছে না, ঠিক আছে, পশ্চিমবঙ্গে আরও বড় করে সরকারের তরফ থেকে সাবধান করা উচিত এবং ড্রিল করা উচিত এবং এই সতর্কবাণীগুলো বলা উচিত, ঠিক আছে। এটা অবশ্যই সরকার এই দিকে নজর দিক, ঠিক আছে, কারণ যুদ্ধ কোন পরিস্থিতিতে যাবে কেউ জানে না, ঠিক আছে। এরা তো ডাইরেক্ট আমাদের অ্যাটাক করতে পারবে না, পাকিস্তান সেই ক্ষমতা নেই, সেই অকাতও নেই, এদের সেই টাকাও নেই, ঠিক আছে। কিন্তু এই যে পেটে বোম বেঁধে চলে আসলে তাহলে অন্য ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই যে বর্ডার এরিয়াগুলো আছে আমাদের বাংলাদেশের সাথে, সেই জেলাগুলোকে খুব ভালোভাবে সিকিউর করা উচিত এবং তার সাথে সাথে সাবধান থাকা উচিত। এই পর্যন্তই আজকের এই ভিডিও। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে আজকে আমরা এসআই এর মেন্সে, দেখো ফুলোতে ফুলোতে ভুলেই গেলাম আসল জিনিসটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভাবলাম এটায় যদি একটু ভিউ হয় তাহলে আমার এখানে অনেক ছেলে মেয়ে আসবে। তো সেই জায়গায় এসআই এর মেন্সের এবং প্রিলিমসের ব্যাচ লঞ্চ হচ্ছে। ভাই যুদ্ধ তো শেষ হয়ে যাবে, যুদ্ধের পর খাবো কি আমরা? তার জন্য সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। আর এসআই মেন্স প্লাস প্রিলিমসের একটা মারাত্মক ধামাকাদার ব্যাচ, পেড ব্যাচ আমরা আনছি, যেখানে একটা তোমার পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। সেই পরীক্ষায় যদি তুমি টপ 10 এর মধ্যে থাকতে পারো তাহলে তোমাকে ফ্রিতে দেওয়া হবে সে সমস্ত কিছু, বই থেকে শুরু করে এভরিথিং এর মধ্যে আছে। একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। আর ঝটপট ভর্তি হয়ে যাও, তোমরা দেখতে পাবে ক্লাস কোন লেভেলে হয়। অলরেডি আমরা 12:30টার সময় কিন্তু প্র্যাকটিস সেট চালাচ্ছি, আজকেও কিন্তু ক্লাস হয়েছে, ঠিক আছে। একটু সাবস্ক্রাইব করে নাও। জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো।